আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপির গুরুত্বপূর্ণ ৩ সংগঠন। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক। জানাবো নির্বাচন আয়োজনে বেশি সময় নেওয়ার প্রয়োজন নেই বলছেন মির্জা ফখরুল। জানিয়ে দিব গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলছেন জামায়াত আমির। বদলি আতঙ্কে বিচার বিভাগীয় কর্মকর্তারা। এবং সর্বশেষ জানাবো আমরা ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাই না বলছেন শিবির সভাপতি। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নতুন কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপির গুরুত্বপূর্ণ ৩ সংগঠন। আমরা যদি থাকি সৎ দেশ সংস্কার সম্ভব স্লোগান সামনে রেখে সারা দেশে যৌথ সভা কর্মী সভা করার উদ্যোগ নিয়েছে বিএনপির গুরুত্বপূর্ণ ৩ সংগঠন। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শনিবার থেকে তৃণমূল পর্যায়ে এই কর্মসূচি শুরু হচ্ছে। ২ দিনের এই কর্মসূচির প্রথম দিনে এই ৩ সংগঠনের স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা সভা কিংবা কর্মী সভা করা হবে। আর দ্বিতীয় দিনে বিএনপির আগামী দিনের রাষ্ট্র সংস্কারের কর্মসূচি, লিফলেট বিতরণ এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভা করা হবে। বিএনপি সূত্রগুলো বলছে, নতুন প্রজন্মের অনেকের কাছে বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ পরিচিত নয়, কারণ গত ১ দশকের বেশি সময় স্থানীয় সরকার সহ বিভিন্ন নির্বাচন বর্জনের কারণে ধানের শীষ সবার কাছে পৌঁছাতে পারেনি। তাই আগামী নির্বাচনকে সামনে রেখে নতুন প্রজন্মের কাছে বিএনপির প্রতীক তুলে ধরার একটি লক্ষ্য থাকবে এই সফরে। বিএনপি নেতারা আরও বলেছেন, ৫ আগস্ট পট পরিবর্তনের পর স্থানীয় নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ আসছে। সেখান থেকে সংগঠনকে সক্রিয় করে দলীয় কোন্দল নিরসন এবং দলের নীতি ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড কমিয়ে আনতে যৌথভাবে ৩ সংগঠনের এই কর্মসূচি হাতে নিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব। ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ঢাকা পোস্টকে বলেন, আগামীকাল রবিবার বরিশাল বিভাগ দিয়ে কর্মসূচি শুরু হচ্ছে। সেখানে ২টি অনুষ্ঠান হবে। একটি হবে এই ৩ সংগঠনের স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা সভা। তিনি আরও বলেন, আরেকটি হবে আগামী দিনের বিএনপির রাজনীতি ও নির্বাচন নিয়ে সাধারণ মানুষের কাছে লিফলেট বিতরণ। একই সঙ্গে তাদের সঙ্গে মতবিনিময় করা হবে। সেখানে বিএনপির প্রতি সাধারণ মানুষের যদি কোনো জিজ্ঞাসা কিংবা প্রস্তাব থাকে তা আমরা গ্রহণ করব। পরে সেটি সাধারণ মানুষের জিজ্ঞাসা ও প্রস্তাব হিসেবে দলের ফর্মে দেওয়া হবে। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে পজিটিভ রাজনীতি নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে চিন্তাভাবনা সেটি তুলে ধরা হবে। এই সফরে যোগ করেন ছাত্রদল সাধারণ সম্পাদক। এই সফরে ছাত্রদলের পক্ষ থেকে জেলা উপজেলা পর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে আলাপ আলোচনা করা হবে বলে জানান নাসির। তিনি বলেন, এই সফরে জনভোগান্তির কথা চিন্তা করে কোনো ধরনের মোটরসাইকেল শোডাউন না করার সিদ্ধান্ত রয়েছে, কারণ এই ধরনের শোডাউনে মানুষ বিরক্ত হয়। আমরা এই পরিবর্তন করতে চাই। আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌশলীর সঙ্গে ডক্টর ইউনূসের বৈঠক। নেদারল্যান্ডসের দ্য হেডের আন্তর্জাতিক অপরাধ আদালতের আইইসিসি প্রধান কৌশলী করিম খানের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে বাংলাদেশে গত জুলাই আগস্টে সংঘটিত গণহত্যা নিয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে এ তথ্য জানানো হয়। ফেসবুক পোস্টে বলা হয়, বৈঠকে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা নিয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশে গত জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থানে চলাকালে যে গণহত্যার ঘটনা ঘটেছে সেসব ঘটনা অপরাধীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা করার উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছে। রোহিঙ্গা সংকট মোকাবেলায় প্রধান উপদেষ্টার প্রস্তাবিত ৩ দফার প্রশংসা করেছেন আইইসিসি প্রধান কৌশলী করিম খান। নির্বাচন আয়োজনে বেশি সময় নেওয়ার প্রয়োজন নেই বলছেন মির্জা ফখরুল। জাতীয় নির্বাচন আয়োজনে খুব বেশি সময় নেওয়ার প্রয়োজন নেই বলে চ্যানেল 24 থেকে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে একটি প্রস্তাব তৈরি করতে হবে বলেও জানিয়েছেন তিনি। আর আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে কিনা এমন প্রশ্ন তিনি বলেন, এটি নিয়ে এখনই মন্তব্য করাটা অগ্রিম হয়ে যাবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যার রাজনৈতিক পথ পরিক্রমাটা দীর্ঘ, তবে যতটা রাজনীতিবিদ হয়ে উঠেছেন তার থেকে বরং নিপট ভদ্রলোক হয়ে উঠেছেন বেশি। সমকালীন রাজনীতিবিদদের থেকে যার পরিচয় অনেকটাই আলাদা। গত ৫ আগস্টের পর বদলে যাওয়া বাংলাদেশ নিয়ে চ্যানেল 24 এর মুখোমুখি হয়েছেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তী সরকারের সংস্কারে নানা উদ্যোগ নিয়ে খোলামেলা কথা বলেছেন। জানিয়েছে নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে ঠিক কতদিন সময় দিতে চান তারা। মির্জা ফখরুল ইসলাম বলেন, আমরা কাছে মনে হয় না খুব বেশি সময়ের প্রয়োজন। এখানে যেটি প্রয়োজন
তৎক্ষণিক আমি যা মনে করি, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে তাদের মতামত নিয়ে আমাদের প্রস্তাবগুলো নিয়ে একসঙ্গে বসে একটি প্রস্তাব তৈরি করবেন তারা। নির্বাচনের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করবেন, যেটাকে আমরা বলছি লেভেল প্লেয়িং ফিল্ড। এর জন্য প্রয়োজন নির্বাচন কমিশনকে সঠিক করা। দীর্ঘদিনের জোট সঙ্গী জামায়াত ইসলামীর সঙ্গে কি দূরত্ব বাড়ছে বিএনপির? এমন প্রশ্ন সোজাসাপটা জবাব বিএনপি মহাসচিবের। এই ব্যাপারে তিনি বলেন, জামায়াত ইসলামী আর বিএনপি কখনো একটি দল ছিল না। দেশে ফ্যাসিবাদের যে আক্রমণ, আগ্রাসন ও অত্যাচার ছিল তা মোকাবেলা করার জন্য আমরা অনেকগুলো রাজনৈতিক দল একত্র হয়েছিলাম। প্রথমে 4 দল ছিল, তারপরে এলো 20 দল, সেখানে জামায়াত ইসলামী একটি অংশ ছিল। সেই হিসেবে আমরা একসঙ্গে কাজ করেছি জামায়াত ইসলামীর সঙ্গে। বিএনপি যে দূরত্ব তৈরি হয়েছে তাও সঠিক নয়, আবার একীভূত হওয়ার কথাও সঠিক নয়। মানুষকে উপেক্ষা করা শেখ হাসিনা সরকারের পতন অনিবার্য ছিল বলে মনে করেন মির্জা ফখরুল। দলটির আগামী নির্বাচনে অংশগ্রহণ প্রশ্ন দেখালেন রাজনৈতিক প্রজ্ঞা। এই বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, এটা অনেক হাইপোথেটিক্যাল প্রশ্ন, এটার উত্তর দেওয়া সমুচিত মনে করি না আমি। তবে আমি যেটা মনে করি, আওয়ামী লীগের যে অতীত ঐতিহ্য তারা নির্বাচনে থাকে না এমনটা নেই। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে বিএনপি আইনি লড়াই করবে বলে জানান মির্জা ফখরুল। এ ব্যাপারে তিনি বলেন, আমরা আমাদের আইনজীবীর সঙ্গে কথা বলেছি, তারা এ ব্যাপারে কাজ করছে। এদিকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে দেশে ফিরবেন সেটি তার উপর নির্ভর করছে বলেও জানান বিএনপির এই নেতা। মির্জা ফখরুল ইসলাম বলেন, তিনি যদি চান আইনিভাবে বেরিয়ে আসবেন তাহলে একটু সময় লাগবে, আর যদি প্রত্যাহারের বিষয় উঠে তাহলে সেটি সরকার করবে। গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই বলছেন জামায়াত আমির। বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই। কেননা রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, বাইরের কারো সাহায্য নিয়ে নয়। তিনি বলেন, রাজনৈতিক দলসহ সব পর্যায়ে স্টক হোল্ডারদের সঙ্গে আলোচনা সাপেক্ষ সংস্করণ নির্বাচনের রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে। বছরের পর বছর দেরি করলে আগাছা জন্ম নিতে পারে, বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তৃতীয়ত, শক্তি সম্ভব হতে পারে। শিক্ষা সংস্কার কমিশন আল্লাহকে স্বীকার করেন না এমন লোকদের অন্তর্ভুক্ত করা হয়েছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, শিক্ষা সংস্কার কমিশনে কমপক্ষে একজন আলিয়া ও একজন কাউমি নেসাবের আলেমকে অন্তর্ভুক্ত করতে হবে। বিডিআর বিদ্রোহের নাম 57 জন চৌখস সেনা সদস্য হত্যাসহ দেশের সব হত্যাকাণ্ড এবং এর মাস্টার মাইন্ডদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, তা না হলে আবারও জালিমদের আগমন হতে পারে, তৃতীয় শক্তির উদ্ভব হতে পারে। উল্লেখ্য, বিগত 15 বছরে এই প্রথমবারের মতো জামায়াত ইসলামীর উদ্যোগে নগরীর আল ফারুক সোসাইটিতে প্রকাশ্য রুকন সম্মেলন অনুষ্ঠিত হলো। রুকন সম্মেলনকে কেন্দ্র করে মহানগরীর জেলা জামায়াতের নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসবের আমেজ। এর আগে 2010 সালে নগরীর শিববাড়ি মোড়ে প্রকাশ্যে মহাসমাবেশ করে বাংলাদেশ জামায়াত ইসলামী। এরপর প্রকাশ্যে আর কোনো কর্মসূচি পালন করতে পারেনি খুলনা জামায়াত। বদলি আতঙ্কে বিচার বিভাগীয় কর্মকর্তারা। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে বিচার বিভাগে চলছে নজিরবিহীন বদলি। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে 1.5 মাসের বেশি সময় 4 শতাধিক বিচার বিভাগীয় কর্মকর্তাদের বদলি করা হয়েছে। বিগত সরকার বিরোধী বিশেষ ঘরানার রাজনৈতিক সিন্ডিকেটের মাধ্যমে আরও তালিকা প্রস্তুত করার গুঞ্জনে আতঙ্ক দেখা দিয়েছে বিচার বিভাগীয় কর্মকর্তাদের মধ্যে। পাশাপাশি এমন বদলি নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা। অভিযোগ উঠেছে সরকার পরিবর্তনের পর মতদর্শ বিবেচনায় নজিরবিহীন বদলি চলছে। শীর্ষ কয়েক কর্মকর্তার ইচ্ছা মাফিক ঢাকার বাইরে বদলি হয়েছেন অনেকে। তাদের জায়গায় পছন্দের লোককে এনে দল ভারী করার পাশাপাশি বিচার প্রশাসনের একচ্ছত্র নিয়ন্ত্রণ ও আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চলছে। এভাবে নজিরবিহীন বদলির ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার পতনের পরপরই বিচার বিভাগ শৃঙ্খলার ঘাটতি দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ক্ষেত্র বিশেষ সরকার বিধিবিধানও অনুসরণ করা হচ্ছে না। এবার এতদিন নিজেদের আওয়ামী লীগ সরকারের সমর্থন হিসেবে পরিচয় দেওয়া কিছু প্রভাবশালী কর্মকর্তা রাতারাতি ভোল পাল্টে বিএনপি সমর্থক হয়ে অন্যদের শায়েস্তা করার জন্য মরিয়া। এসব কর্মকর্তার বিরুদ্ধে রয়েছে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ। এই ব্যাপারে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ কঠোর অবস্থানে জানান দিয়েছেন। গত 21 সেপ্টেম্বর অভিভাষণে দুর্নীতিকে জিরো টলারেন্সে ঘোষণা করেছে তিনি। সরকার পরিবর্তনের পর গত 6 আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে করণীয় নির্ধারণে আনুষ্ঠানিকভাবে বৈঠক হয়। এই বৈঠকে দীর্ঘদিন একই চেয়ারে থাকা বিচার বিভাগীয় কর্মকর্তাদের বদলির সিদ্ধান্ত হয়। তবে একসঙ্গে বড় ধরনের বদলির আদেশ দেওয়া হলে পুরো বিচার বিভাগের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিতে পারে এমন আশঙ্কা রয়েছে। প্রথম ধাপে যেসব কর্মকর্তা কর্মচারী 3 বছর বা তারও বেশি সময় ধরে একই স্থানে রয়েছেন তাদের এবং যেসব কর্মকর্তা লাঞ্ছনের আশঙ্কা রয়েছেন তাদের নিরাপত্তার বিষয়টি প্রাধান্য দিয়ে সম্ভাব্য নিরাপত্তা স্থানে বদলি করার সিদ্ধান্ত হয়। আইন মন্ত্রণালয় সূত্র জানায়, গত 29 আগস্ট পৃথক 4টি গ্যাজেটে 81 জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে বদলি করা হয়। পরে 2 সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনে বদলি করা হয় 5 বিচার বিভাগীয় কর্মকর্তাকে। 8 সেপ্টেম্বর একাধিক প্রজ্ঞাপনে বিভিন্ন পর্যায়ে 224 বিচারককে বদলি করা হয়। 19 সেপ্টেম্বর বদলি হন 4 জন জেলা জজ। 23 সেপ্টেম্বর চট্টগ্রামে বদলি করা হয় আইন ও বিচার বিভাগের উপসচিব মোহাম্মদ ওসমান হায়দারকে। পরদিনই বদলি করা হয় ঢাকার বাইরে থাকা 14 জন
বিচার বিভাগীয় কর্মকর্তাকে জেলা জজ। এছাড়া আইন মন্ত্রণালয়ের 2 শীর্ষ কর্মকর্তা আইন ও বিচার বিভাগের সচিব মোহাম্মদ গোলাম সারোয়ার ও যুগ্ম সচিব বিকাশ কুমার শাহকে এএসডি করা হয়েছে। আগামী 11 নভেম্বর পর্যন্ত আইন সচিবের চাকরির মেয়াদ ছিল, তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা জানিয়েছেন বৃহৎ আকারে এমন বদলির সিংহভাগ ক্ষেত্রে শৃঙ্খলার প্রতিফলন ঘটেনি। অথচ আইন মন্ত্রণালয়ে দীর্ঘদিন বেশ কয়েকজন কর্মকর্তাকে শপথে বহাল রাখা হয়েছে। 2014 সাল থেকে ডেপুটেশনে থেকে বিচারের মূল কাজ থেকে দূরে রেখেছেন এমন একাধিক কর্মকর্তাও মন্ত্রণালয়ে রয়েছেন। সলিসিটর উইং এর প্রধান ছাড়াও বাকি সহ কর্মকর্তা দীর্ঘ বছর কর্মরত থাকলেও তাদের একজনও বদলি করা হয়নি। এ বিষয়ে এক কর্মকর্তা বলেন, এভাবে বদলি নজিরবিহীন। দক্ষ কর্মকর্তা কর্মচারীদের প্রতিহিংসাবশত বদলি করা হচ্ছে। এর ফলে বিচারের ব্যাপক নেতিবাচক প্রভাব পড়তে পারে। অবশ্য এক চলমান প্রতিক্রিয়া বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ সচিব মোহাম্মদ গোলাম রব্বানী। তিনি সমকালকে বলেন, যারা দীর্ঘদিন ধরে এক জায়গায় আছেন তাদের বদলি করা হয়েছে। অনেকে নিজেরাই বদলি হয়েছেন। কিছু সমস্যা ও অভিযোগের পরিপ্রেক্ষিতে বেশ কিছু কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়া যারা 4-5 বছরের উপরে এক জায়গায় ছিলেন তাদের এবং 3 বছরের বেশি সময় যারা আছেন তাদেরও পর্যায়ক্রমে বদলি করা হবে। বিচারকদের একই জায়গায় 9 থেকে 10 বছরের বেশি থাকা বেমানান। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।